হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ৫৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে ৫৪টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা ৫৫তম ক্লাসে উপস্থিত হয়েছে। যারা বিগত ক্লাসগুলো দেখেননি, আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেল HKB লিগ্যাল অ্যাডভাইস সার্চ করেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন। কে কোথা থেকে শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে শুনতে পাচ্ছেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ITP এক্সাম প্রিপারেশন 2024 এর আজকে আমরা ৫৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আয়করের আমরা ১২ নম্বর অঙ্ক দেখব, ১২তম অঙ্ক। ১২তম অঙ্ক করব সরকারি কর্মচারীর অঙ্ক। সরকারি কর্মচারীর সাথে আবার বিভিন্ন আয় থাকলেও কিভাবে আপনি মোট আয় এবং আয়কর পরিগণনা করবেন সেটাও দেখব। যারা এখনো ক্লাসে জয়েন করেননি তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে নিন। আমরা এখনই মূল আলোচনায় ফিরে যাব। ITP এক্সাম প্রিপারেশন 2024 এর আজকে আমরা ৫৫তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা জানি সরকারি চাকরিজীবীদের জন্য এক নিয়ম এবং বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের আরেক নিয়ম। দুইটাই কিন্তু চাকরি হতে আয়, কিন্তু দুইটার নিয়ম ভিন্ন। আমি আপনাদের লিস্ট আগেই দিয়ে দিছি, কোনগুলো করমুক্ত আর কোনগুলো করমুক্ত না। আমি অঙ্কটা আগে আপনাদের শোনাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অঙ্কটা। প্রশ্নটা যদি বুঝতে পারেন, প্রশ্নের মধ্যে উত্তর থাকে, তো প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। জনাব আবুল কাশেম বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মচারী। ওয়ালাইকুম সালাম হাফিজুর রহমান ভাই। আলহামদুলিল্লাহ হিমেল ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? যেহেতু বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মচারী, আমার এই পেজের মধ্যে পোস্ট করা আছে, আপনি দেখে নিন। বেশি দূরে যায় নাই, কাছেই আছে, আপনি একটু নিচে গেলেই পাবেন। হাফিজুর রহমান ভাই বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করে, তার মানে উনি সরকারি চাকরি করে। 30শে জুন 2024 তারিখে সমাপ্ত আয় বর্ষে তিনি উল্লেখিত হারে বেতন ভাতাদি পেয়েছেন। ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই। মূল বেতন 26,000 টাকা। মূল বেতন, ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান ভাই। মূল বেতন হচ্ছে 26,000 টাকা। বোনাস দুটি, মূল বেতনের
দুটি পাবেন, বোনাস দুটি, যেহেতু বেসিক যেটা আছে বেসিকের দুইটা বেসিক পাবে। চিকিৎসা ভাতা আছে 1500 টাকা, শিক্ষা সহায়তা ভাতা আছে 500 টাকা, বাংলা নববর্ষ ভাতা 440 টাকা। আগে আমাদেরকে বুঝতে হবে এখানে কোনগুলো করমুক্ত আর কোনগুলো করমুক্ত না। আমরা জানি এখানে উৎসব বোনাস এবং মূল বেতন বাদে বাকি সবগুলোই করমুক্ত। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে উৎসব বোনাস এবং মূল বেতন বাদে বাকি সবই করমুক্ত। এখানে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, বাংলা নববর্ষ ভাতা এগুলা করমুক্ত। তো এখানে থেকে শুধু দুইটা আসবে, একটা হচ্ছে মূল বেতন আর একটা হচ্ছে বোনাস। তারপর দেখেন, তিনি ভবিষ্যৎ তহবিলে প্রতি মাসে 3200 টাকা জমা রাখেন। 30শে জুন 2024 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 29,500 টাকা। সুদের পরিমাণ ছিল 29,500 টাকা। তিনি প্রতি মাসে কল্যাণ তহবিলে দেন 150 টাকা আর বিমা তহবিলে দেন 100 টাকা। এখন তার মোট আয় বের করতে হবে, তারপরে তার মোট কর দায় বের করতে হবে। আমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। আমরা এরকম অঙ্ক আগেও করছি, আমাদের চর্চার জন্য অঙ্কগুলো করতেছি এরকম। এখন যেগুলো অঙ্ক করতেছি সেগুলা পরীক্ষায় থাকতে পারে, শুধু সংখ্যাগুলা চেঞ্জ থাকতে পারে। খাতা কলম নিয়ে একটু প্রস্তুত হয়ে যান। কি বলছিলাম, তার মূল বেতন হচ্ছে 26,000 টাকা মূল বেতন। তারপরে 26,000 টাকা মূল বেতন ছিল, তাহলে আমরা জানি 12টা পাওয়া যাবে। 26 আর 12 দিয়ে গুণ করলে কত হয় একটু আপনার হিসাব করে নিন। 26,000 দিয়ে 12 দিয়ে গুণ, 26,000-কে 12 দিয়ে গুণ দেন। সানিয়া আফরোজা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? গুণ দেন 3,12,000 টাকার মতো। $3,12,000 টাকা। তারপরে আছে বোনাস দুটি। বোনাস যদি দুটি হয় তাহলে 26,000 তো আছে আমাদের, তার সাথে 2 যোগ হবে, 26 দুগুণে 52। তারপরে আছে হাফিজুর রহমান ভাই 3,12,000, মেহেদি হাসান ভাই 3,12,000। তারপরে আছে চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা আছে 1500 টাকা, আমরা জানি এটা করমুক্ত। তারপরে আছে শিক্ষা ভাতা আছে 500 টাকা, আমরা জানি এটাও করমুক্ত। তারপরে আছে নববর্ষ ভাতা। নববর্ষ ভাতা আছে 4,400 টাকা, আমরা এটাও জানি করমুক্ত। তাহলে আমরা
যেহেতু এগুলো কর মুক্ত, তাহলে এগুলা মোট আয়ে আসবে না। তাহলে আমরা কত পেলাম? টোটাল 3,64,000 টাকা। হিসাবটা ঠিক আছে না? একটু আপনারা একটু করে মিলাই নিন। 3,64,000 টাকা, 3,64,000 টাকা তার মোটাই। তার তার বিনিয়োগটা দেখি আমরা। তার ভবিষ্যৎ তহবিলের চাঁদা ছিল ৩২০০ টাকা। ৩২০০ গুণ 12, ৩২০০ গুণ 12, ৩৮,400 টাকা। তারপরে তার কল্যাণ তহবিলের চাঁদা ছিল 150 টাকা। 150 গুণ 12, তার হবে 1800 টাকা। তারপরে তার বিমা তহবিলের চাঁদা ছিল 100 টাকা। 100 গুণ 12 হবে 1200 টাকা। তার টোটাল বিনিয়োগ হবে 41,400 টাকা। তার টোটাল বিনিয়োগ হচ্ছে 41,400 টাকা। তার আগে তার মোট আয় হচ্ছে মোট আয় 3,64,000 টাকা। 3,64,000 টাকা। তো 3,64,000 টাকা যদি 3,64,000 টাকা যদি হয় 3,50,000 পর্যন্ত করমুক্ত লিখলে হয়। করমুক্ত থাকলে হচ্ছে মাত্র 14,000 টাকা। 14,000 টাকার 5% 5,000 টাকা। 14,000 টাকার 5% তো 5,000 টাকা হয় না। যদি 10% হলে 14,000, যদি 5% তার মানে 700 টাকা হবে। 700 টাকা। তার কর দায় হাফিজুর রহমান ভাই 52, আমাদের কর দায় 700 টাকা। ঠিক আছে কিনা আপনারা একটু হিসাবটা বের করে নিন। 700 টাকা। তো তার কর রিয়াত কত হবে? আমরা জানি মোট আয়ের 3%। কর রিয়াত পাওয়া যাবে মোট আয়ের 3%। মোট আয়ের 3%, 6,210 টাকা। মোট বিনিয়োগের 15%। মোট বিনিয়োগ ছিল 41,000 টাকা। 41,400 টাকা। এটা একটু করে দেখেন। মোট বিনিয়োগ ছিল 41,400 টাকা। 15%, এটা আমি লিখে ফেলছি। 6,210 টাকা। আর এটা হবে 10,920 টাকা।
14,920। 14,920 কোনটা? আর এবার 14,920 কোনটা? 14,920 আমরা জানি সর্বোচ্চ 10 লক্ষ টাকা। তার মানে কর রেয়াত হবে 3%। 3,64,000-এর 3% হয় 10,920 টাকা, 14,000 না। একটু আবার করে দেখেন একটু আপনি। কারণ আমাদের কর রেয়াত পাবো 6,210 টাকা। যেটি কম। তাহলে আমাদের মোট আয় ছিল, মানে মোট কর দায় ছিল 700 টাকা, কর রেয়াত পাবো 6,200 টাকা। পার্থক্য এখানে হচ্ছে এটা বিয়োগ করলে পার্থক্যটা বের হয়ে যাবে। পার্থক্য সম্ভবত 5,500 টাকা। তাহলে উনি যেটা ঢাকা সিটিতে আছে, প্রদেয় কর 5,000 টাকা হবে সর্বনিম্ন কর। সর্বনিম্ন কর ওনাকে পরিশোধ করতে হবে। হাফিজুর রহমান 3,12,000 কি এটা? প্রদেয় করের পরিমাণ আমরা কি 13তম অঙ্ক দেখবো আজকে না আগামীকালকে করব? আমরা কি 13তম অঙ্ক দেখব? আমরা কি 13তম অঙ্ক করব আজকে না আগামীকালকে করব? আজকে আমরা 12তম অঙ্ক করলাম, 13তম অঙ্কটাও কি করব? ওইটা সরকারি চাকরিজীবীর সাথে অন্যান্য আয় আছে। বলেন, আপনারা বলেন। আপনারা যদি বলেন তো আজকেই করবো না তো আগামীকাল করব। 10 মিনিট লাগবে। ইমেল ভাই বলছেন করেন। 13তম অঙ্কটা আমরা করবো তাহলে। ঠিক আছে, আমরা 13তম অঙ্কটা করব। হ্যাঁ, 150 টাকা মাসুদ ভাই, 150 টাকা তো উনি বিনিয়োগ ছিল। মাসুদ ভাই অনেকে বলতেছে করার জন্য। আপনি ক্লাসটা যদি এখন না দেখতে পারেন পরে দেখে নিন একটু কষ্ট করে। যেহেতু সরকারি চাকরিজীবীর অঙ্ক সেজন্য করে নিই। সরকারি চাকরিজীবীর অঙ্ক, ঠিক আছে? ওইটা সরকারি চাকরিজীবীর সাথে অন্যান্য আয়ও আছে, সেই জন্য আমরা এটা দেখে নিই। দেখেন, মিস শাহানা, মিস শাহানা সরকারি কর্মচারী। মিস শাহানা সরকারি কর্মচারী। মিস শাহানা সরকারি কর্মচারী, তার অন্যান্য আয়ও আছে, আমি সেটা দেখব। তার মূল বেতন হচ্ছে
মূল বেতন হচ্ছে 65,903 টাকা। তার মূল বেতন হচ্ছে 65,903 টাকা। তার ভারী ভাড়া আছে 29,380 টাকা। তারপরে তার বোনাস আছে, উৎসব বোনাস যেটা, 2টা। উৎসব বোনাস আছে 2টা। চিকিৎসা ভাতা আছে 1500 টাকা। তারপরে আছে শিক্ষা ভাতা আছে 500 টাকা। তারপরে নববর্ষ ভাতা আছে টোটাল 11,752 টাকা। ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য তিনি একটি গাড়ি বরাদ্দ পেয়েছেন। গাড়ি ব্যবহারের জন্য প্রতি মাসে 600 টাকা করে কর্তন করা হয়। গাড়ি ব্যবহারের জন্য কর্তন 600 টাকা প্রতি মাসে। তার পাশাপাশি তিনি বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষণ করান। সম্মানী বাবদ তিনি 35,000 টাকা পান। সম্মানী বাবদ 35,000 টাকা পান। এবং শিক্ষার্থীদের খাতা দেখে তিনি 10,000 টাকা পেয়েছেন। কিন্তু তিনি উক্ত সম্মানী এবং খাতা দেখা ফি বাবদ 10% উৎসেকর কর্তন করা হয়েছে। 10% উৎসেকর কর্তন করা হয়েছে। মিস শাহানা গৃহ সম্পত্তি হতে 50,000 টাকা। গৃহ সম্পত্তি হতে 50,000 টাকা এবং কৃষি হতে 10,000 টাকা। মিউচুয়াল ফান্ড হতে তিনি 10% লাভ পাইছেন। লাভ পাইছেন হচ্ছে 35,000 টাকা। তার আয় কিন্তু অনেকগুলো, খেয়াল করবেন। ব্যাংক সুদ থেকে সে আবার 10,000 টাকা
আয় পাইছে এবং ব্যাংক সুদ থেকে 10% কর্তন ব্যাংক সুদ থেকে 10% কর্তন করা হয়েছে। এখন তার মোট আয় বের করতে হবে, কর দায় বের করতে হবে, কর রিয়াতও বের করতে হবে। মোট আয় আমরা বের করি। এখানে একটু মানে লাভ যেটা পাইছে সেটা একটু বড় অঙ্ক, 1,35,000। আমি একটা দেখি নাই, 1,35,000। এখন আমি মোট আয়টা দেখি। দেখেন, মোট আয়টা বের করতে গেলে হাফিজুর রহমান ভাই বের করছেন যে 12 মাসে, যেহেতু তার 12 মাসে বেতন পান, 12 মাসে তিনি তার আয় হচ্ছে 9,90,000। একটু দূরে লিখি, 9,00,000 না 7,00,000, 7,90,000, 834 তার 12 মাসের বেতন। এটা নয়, আমরা জানি তার বেতনটা যাবে, মূল বেতনটা যাবে এবং উৎসব বোনাস যেটা আছে সেটা যাবে। দুইটা উৎসব বোনাস, দুইটা যাবে হচ্ছে উৎসব বোনাস দুইটা 65,000-এ 2 দিয়ে গুণ দেন। হাফিজুর রহমান ভাই লিখছেন 1,31,806। চাকরি হতে আয় এটাই। আমরা জানি বাকিগুলো করমুক্ত। বাকি যে আছে ভাড়া, এটা করমুক্ত, এটা 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 করমুক্ত না, এটা তো আমি লিখলামই। এটা করমুক্ত, চিকিৎসা ভাতা এটা করমুক্ত, শিক্ষা ভাতা করমুক্ত, নববর্ষ করমুক্ত, নববর্ষ ভাতাও করমুক্ত। তো চাকরি হতে আমরা পেলাম তার হচ্ছে, দুইটা যোগ করেন, দুইটা যোগ করলে তার চাকরি হতে আয়টা বের হয়ে যাবে। আপনারা বসে থাকেন না, ক্যালকুলেটর চালায়েন একটু। আমি একটু ক্যালকুলেটরটা চালায় দেখি ঠিক আছে কিনা, আমার মধ্যে ভুল হইতে পারে। $65,903 গুণ 12 যোগ 1,31,803 না 806, কত পেলাম? 9,22,648, 9,22,642। হ্যাঁ 42, 9,22,642 টাকা চাকরি হতে আয় পেলাম। তারপরে দেখেন
চাকরি হতে আয় পেলাম, আমি এটা এটা যোগ করার দরকার নাই। উনি যেহেতু এটা উৎসকর প্রদান করছেন, যে সম্মানী এবং খাতা দেখে 10% উৎসকর কর্তন করছেন, 10% উৎসকর কর্তন করা হয়েছে। এখন দেখেন তার এটা আমরা নেই, কৃষি হতে আয়, এটা এই সোজা আনি, কৃষি হতে আয় 50,000, তারপরে গৃহ সম্পত্তিতে আয় 50,000, কৃষি হতে আয় 10,000 টাকা। এটার সাথে যোগ করি আমরা। তার মোট আয়টা বের করতে গেলে এই গৃহ সম্পত্তি হতে আয়, কৃষি হতে আয়, এটাও টোটাল যোগ করি আমরা। টোটাল যোগ করলে হয় 9,82,000, তো 42 তো হওয়ার কথা না, এটা তো 0 হওয়ার কথা। প্যাস লাগতেছে কেন? আর একটু যোগ করি, 4। $65,903 গুণ 12, 90,834। আটশো 36, 9,82,000, 642। এটা আমরা তার মোট আয় পেলাম। তারপরে তার আছে দেখেন 1,35,000 আছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হতে আয়। তারপরে আরেকটা ছিল মূল বেতন, সেটাই আমি বলছি 36, লিখছি 34। লাভ ছিল 1,35,000 টাকা। যদি আমরা দেখি তার ব্যাংক সুদ ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক হতে ফান্ড হতে তার আয় ছিল 1,35,000 টাকা। ব্যাংক সুদ ছিল 10,000 টাকা। ব্যাংক সুদ ছিল 10,000 টাকা। তার পেশাগত সম্মানী ছিল, দেখেন পেশাগত সম্মানীটা আমরা এখানে এই ইচ্ছা করলে উপরে তোলা যেত, কিন্তু আমরা এটা আলাদা করছি, পরে আমি বলতেছি কেন আলাদা আলাদা লিখতেছি। সম্মানী ছিল 35,000, আরো ছিল খাতা দেখে পাইছিল 10,000। তাহলে টোটাল কত হলো?
টোটালটা একটু দেখেন কত হলো। এখানে তো লেখার কারণে আমি করলাম না, আমি এখানে লিখলাম। টোটালটা হিসাব করেন, ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন। যোগ 31,806 যোগ 50,000 যোগ 10,000 যোগ 35,000 যোগ 10,000 যোগ 35,000 যোগ 10,000, 11,72,642 11,72,642 টাকা তার মোটাই। এখানে আবার কিছুতেই সে উৎসকর প্রদান করছে কোনটা, এটাতে উৎসকর প্রদান করছে, হচ্ছে এটাতে উৎসকর প্রদান করছে। 11,72,062 হওয়ার কথা না, 72,000 হওয়ার কথা। তার ব্যাংক সুদতে আয় আছে 10,000 টাকা, ব্যাংক সুদতে আয় আছে এই যে 1,35,000 আর হচ্ছে 10,000 টাকা। এখানে আছে 35,000 টাকা, আরো আছে 10,000 টাকা। এই সবগুলো যোগ করেন, সবগুলো যোগ করলে এটা হবে 11,72,642। 11,72,642 টাকা ছিল। এখন এইগুলা তো তার উৎসকর প্রদান করা হয়ে গেছে, এগুলাতে উৎসকর প্রদান করা হওয়ার কারণে আমরা 9,82,000 টাকা ছিল, 9,82,000 টাকা ছিল, সেটার আমরা সেজন্য আলাদা করছি। নিয়মিত উৎসের আয় হচ্ছে একটা, আর একটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়। আমরা পরে যেগুলো দেখছি সেগুলো ন্যূনতম কর প্রযোজ্য এরকম আয়। তাই আমরা উৎসে কর যে প্রদান করা হয়েছিল সেটা আমরা বের করবো আগে। নিয়মিত উৎসের আয়, যেটা নিয়মিত উৎসের আয় ছিল, তার নিয়মিত উৎসের আয় ছিল হচ্ছে 9,82,684, 684 না, 642। তাইলে যেহেতু মহিলা ছিল 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, পরবর্তী 1 লাখে 5% 5,000 টাকা, পরবর্তী তার 9 লাখ হইতে পরবর্তী 4 লাখে 10% 40,000 টাকা, তাকে 82,642 এর 15%, এটার 15% বের করেন আপনারা। 82,642 12,396, 12,396, তাহলে টোটাল কত হলো? 40, 45, 57, 57,000
396। বিপ্লব ভাই, যদি 5-এর বেশি হতো তাহলে আমি সংখ্যাটা রাখতাম, যেটা 5-এর বেশি না সেই জন্য আমরা বাদ দিয়ে দিলাম। এটা তার আসছে। এখন আমরা টোটালটা যদি বের করি তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব। ন্যূনতম কর প্রযোজ্যর ক্ষেত্রে আমরা দেখছিলাম কত পাইছিলাম আমরা, 11,72,642। তো এটা যদি আমরা বের করি তাহলে আমরা দুইটার পার্থক্য বের করতে পারবো। 4 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, পরবর্তী 1 লাখে 5%, 5,000, 4 লাখে 10%, 40,000, পরবর্তী 2,72,642 এর 15%, $2,72,642, 15%। 40,896, 40,896। এটা যোগ করলে হয় 40 যোগ 5, 85,000, 85,896। এত টাকায় আসছে, 11 লক্ষ টাকায় আসছে এটা। নিয়মিত ছিল আমাদের নিয়মিত আয়কর ছিল 57,396। তো বাদ দিলে থাকে কত? 28,500 টাকা। 28,500 টাকা থাকে। ন্যূনতম কর প্রযোজ্য আয়কর আসছে 28,500 টাকা। কিন্তু আমরা টোটাল কত আসছে এইটাই মনে করেন 85,896। প্রভিডেন্ট ফান্ডে রাখতেন
বিনিয়োগজনিত আয়কর রেয়াত পরিগণনা। তিনি ৳৮,০০০ রাখতেন হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে। তারপরে ৩,০০০ বিমা তহবিলে ১৫০ টাকা, আর হচ্ছে গোষ্ঠী তহবিলে ১০০ টাকা। জীবন বিমা, তারপর সঞ্চয়পত্র ছিল ১,০০,০০০ টাকা, সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা। তারপরে হচ্ছে জীবন বিমায় প্রিমিয়াম ছিল ১৫,০০০ টাকা টোটাল। তাহলে এটা আমরা ৮×৯৬,০০০, এটা যদি ১২ দিয়ে গুণ দেয়, এটা প্রতি মাসে রাখতো ১৮০০, ১২০০, ১,১৫,০০০। কত হলো টোটাল? ২,১৪,০০০। রেয়াতযোগ্য বিনিয়োগ ২,১৪,০০০। রেয়াতযোগ্য বিনিয়োগ ২,১৪,০০০। তাহলে ২,১৪,০০০-এর 15%। ২,১৪,০০০-এর 15% কত আসে? ৩২,১০০। তার মোট আয় কোনটা ধরবেন? যেটা নিয়মিত উৎসের আয় সেটা ধরবেন। আবার যেটা ন্যূনতম কর প্রযোজ্য এমন উৎস হতে আয় সেটা ধরা যাবে না, সেটা আর্থিক পরিসম্পদ হতে আয়, ব্যাংকের সুদ, সেগুলা। হুম ৯,৮২,৬৪২ এর 3%, ২৯,৪৭৯ টাকা। সর্বোচ্চ ১০ লক্ষ, কম ২৯,০০০, ৳৮,৮২,৮০। এটাই সর্বনিম্ন। তাহলে কর রেয়াত পাবে ৮৫,৮৯৬ বিয়োগ ২৯,৪৭৯। ঊনত্রিশ,৪০০ বিয়োগ ৮৫,৮৯৬ বিয়োগ ২৯,৪৭৯।
456,417 না 14? ছাপ্পান্ন হাজার 417। এখন এখানে আরো অঙ্ক বাকি আছে, অঙ্ক কিন্তু শেষ হয় নাই। এটা 57,000। এখানে বলা হয়েছিল যে উনি যে 45,000 টাকা পাইছিল, 45,000 টাকা যে পাইছিল সম্মানী, 45,000 টাকার 10% উৎসেকর কর্তন করা হয়েছিল 10%। তো 45,000 10% 4500 টাকা উৎসেকর প্রদান করা হয়েছিল। ব্যাংক সুদের 10,000-এর 10% কর্তন করা হয়েছিল, তার মানে 1,000 টাকা। তারপরে দেখেন 1,35,000-এর 10%, 1,35,000-এর 10%, তার মানে 13,500 টাকা। তিনটা যোগ করলে হয় 19,000 টাকা। 19,000 টাকা সে উৎসেকর প্রদান করছে। 19,000 টাকা যেহেতু সে উৎসেকর প্রদান করছে, তার মানে এখানে এটা থেকে 19,000 টাকা বাদ যাবে। 19,000 টাকা এটা থেকে বাদ যাবে, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে 35,417। এই টাকাটা তাকে প্রদান করতে হবে। এই টাকাটা তাকে প্রদান করতে হবে, রিটার্ন দাখিলের সময় এই টাকাটা তাকে প্রদান করতে হবে। এখন বলেন কে কে বুঝেছেন আর কে কে বোঝেন নাই? এই টাকাটা তাকে প্রদান করতে হবে। অঙ্কটা একটু জটিল, সুতরাং এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারে। এখন যে অঙ্কটা আপনাদের দেখাইলাম এটা কিন্তু জটিল একটা অঙ্ক, কিন্তু এইরকম অঙ্কই পরীক্ষাতে আসবে যাতে আপনাদের ঝামেলা হয়। আর আমার প্রশ্ন হচ্ছে কে কে বোঝেন নাই জানাবেন, চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর যারা বুঝছেন তো আলহামদুলিল্লাহ। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো অনেকেই দেখতে পারে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। কোনটা বোঝেন নাই আলী ভাই বলেন, কোনটা বোঝেন নাই আপনি? আলী ভাই মনে মাঝখানে ছিলেন না, না? বলেন কোনটা বোঝেন নাই। আলী ভাই একটু তাড়াতাড়ি বলেন। বলছি উনি নিয়মিত আয় ছিল একটা, আরেকটা ছিল দুইটা আয় ছিল, ঠিক আছে? ন্যূনতম কর প্রযোজ্য এরকম উৎস হতে আয়। তো আপনার যেটা নিয়মিত উৎস আয়, মনে করেন যে তার বেতন, কৃষি হতে আয়, তারপরে হচ্ছে ভাড়া হতে আয়, যে তিনটা আমরা নিয়মিত উৎসের আয় ধরলাম। আর যেটা উৎসেকর প্রদান করা হয়েছে সেটা ন্যূনতম প্রযোজ্য কর আয়, তো সেটা আলাদা হিসাব করতে হবে। যে আমরা নিয়মিত থেকে আমরা আয় কর কত পেলাম? 57,396 টাকা। তারপরে আমরা টোটাল আয় কত পেলাম? মোট আয় পেলাম 11,72,000 টাকা। ওইটার আমরা কর দায় বের করলাম 85,896 টাকা। তো তার নিয়মিত উৎসের আয় কত ছিল? 18,500 টাকা। 18,500 টাকা ছিল,
কিন্তু দেখেন আমরা যদি এটা 10% করি, 10% যদি বের করি তার আসে 19,000। যেহেতু 19,000 হচ্ছে 18,500 টাকা বেশি, সুতরাং 18,500 টাকা আমাদেরকে ধরতে হবে। যদি ওইটা 10% ধরে 19,000 বেশি হতো, 28,000 আছে, তখন আমরা 19,000 বাদ দিয়ে 28,000 রাখতে হতো। সেই জন্য সবটা বের করে দেখলাম যে 85,000 আসে। তারপরে যেহেতু সবগুলোতে আপনি ন্যূনতম কর প্রযোজ্য এরকম আয় যেহেতু সবগুলোতে 10% প্রদান করা হয়েছে, যে সবগুলার এখানে সবগুলো মিলে হয়েছে 45,000, 10,000 আর হচ্ছে 1,35,000, 1,90,000। 1,90,000 যদি আমরা 10% ধরি তাহলে আসে হচ্ছে 19,000। তো 19,000 টাকা আমরা উৎসে কর প্রদান করা হয়েছে, এটা বাদ দিয়ে দিলাম 57,000 থেকে। কর রিয়াতের পরে থাকলো হচ্ছে 56,000। 56,000 থেকে আমরা এটা 19,000 বাদ দিয়ে দিলাম, থাকলো হচ্ছে 35,417। আপনি আবার অঙ্কটা একটু দেখবেন, আপনি মাঝখানে মনে হয়েছিলেন না, আবার অঙ্কটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তাও যদি না বোঝেন আমাকে প্রাইভেটলি মেসেজ দিবেন, আমি চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ক্লাসে।